বাংলায় একটি প্রবাদ শুনে থাকবেন, যদি না থাকে কপালে লেখা, চিন্তা ভাবনার পরিকল্পনা সবই বৃথা। সেদিন আমাদের কিছুটা তেমনই মনে হয়েছিল। চিত্তরগড়ের কেল্লা যাওয়ার পথে একের পর এক বাধা এসেই যাচ্ছিল। আমরা কোনোভাবেই ফোর্টের দিকে রাস্তাতে পর্যন্ত ঢুকতে পারছি না। তুই ওর স্পিডে যাস না। প্রত্যেক গল্প যে পারফেক্ট হবে তার কোনো মানে নেই। এই গল্পে আমাদের এই যাত্রা আর আমাদের গন্তব্য দুটোই নিজের মতন করে অপূর্ণ, কিন্তু শেষ অবধি দেখলে বুঝবেন সবটার পেছনে কারণ আছে, যেটা সম্পূর্ণ। আসলে ব্যাপারটা কি বলুন তো, একটি অপ্রস্তুত পরিস্থিতি আরেকটি নতুন পরিস্থিতিকে তৈরি করে, আর সেই হিসেবেই গল্পের চাকা ঘুরতে থাকে। ইংরেজিতে যাকে বলি আমরা ক্যাসকেডিং এফেক্ট। সেরকমই কিছুটা ভাগ্য ছিল আমাদের সহ আমরা যেখানে যাচ্ছিলাম সেই গন্তব্যের। জায়গাটা শত সহস্র বছর ধরে এত কিছু সম্মুখীন হয়েছে যে তার ক্ষত বিক্ষত হয়ে পড়ে থাকা দেওয়াল আর পাথরগুলো পর্যন্ত আমাদের জন্য গল্প সংগ্রহ করে রেখেছে, যা দেখার জন্যে হাজার হাজার মানুষ বছরের পর বছর ভিড় জমিয়ে চলেছে। তাই আমাদের বাধাগুলোকে কাটিয়ে এগিয়ে যাই চলুন। আর চিত্তরগড় ফোর্ট আমাদের জন্য কি গল্প রেখে দিয়েছে জানি আসুন। এগিয়ে নিয়ে যাই আমাদের নিজের দেশকে আরও কাছে থেকে চেনার পর্ব। ওয়াকে অ্যাডভেঞ্চার প্রেজেন্টস উদয়পুরের পর এবার চিত্তরগড়ের গল্প। এর আগের পর্বতেই দেখলেন উদয়পুর দেখতে এসে এখানকার রাজাদের একটা অসাধারণ ও রোমাঞ্চকর গল্প উপহারে পেলাম আমরা। এরপর চিত্তগড়ের দিকে যাওয়ার জন্যে আমরা মুখিয়েছিলাম। তার কারণটাও আগের গল্পেই বললাম। মেবারের রাজ্যের প্রথম রাজধানী উদয়পুর নয়, চিত্তরগড় ছিল। উদয়পুর তৈরি হওয়ার অনেক অনেক বছর আগের থেকে। কিন্তু যাওয়ার আগে একটা জিনিস যে বাকি রয়ে গেল। সেদিন আমরা সদ্য উদয়পুর সিটি প্যালেস দেখে বেরোচ্ছিলাম। 4 থেকে 5 ঘন্টা রাজপ্রাসাদের মধ্যে কাটিয়ে আমাদের যা খিদে পেয়েছিল সেটা আর বলার নয়। আগের পর্বে যখন উদয়পুরের সম্পর্কে এত কিছু জেনে নিলাম, তখন আর একটা জিনিস বাদ চলে যায় কেন? কথা বলছি একটি অথেন্টিক রাজস্থানী খাবারের সম্পর্কে, যার নাম ডাল বাটি চুরমা। মানছি এটা নিরামিষ খাবার, এবং বাঙালি হিসেবে রেস্টুরেন্টে গিয়ে নিরামিষ খাবারের পেছনে খরচা করতে একটু অসুবিধা হয় ঠিকই, কিন্তু বিশ্বাস করুন এই খাবারের কোনো তুলনা নেই। আপনাদের মধ্যে যেই খেয়েছেন জানবেন। দেশি ঘিয়ের গন্ধে সেই খাবার মিক্সড ডাল দিয়ে চটকে মেখে খেতে যা লাগে বলার ভাষা নেই আমার কাছে। যদি না খেয়ে থাকেন, সুযোগ পেলে একবার অন্তত ট্রাই করবেন। কথা দিচ্ছি এতে পয়সা খরচা করতে একটু অসুবিধা হবে না। সেদিন আমাদের পেটে যা খিদে ছিল, খাবারটা প্রথম মুখে তোলার পর মনে হলো প্রচুর খাবো, কিন্তু কিছুক্ষণ খাওয়ার পরেই যা অবস্থা হলো নিজেরাই দেখুন। তুলিসনি অন করে দিয়েছে ক্যামেরা। আমি এত খেয়ে ফেলেছি, আর এত ঘি খাওয়ার অভ্যাস নেই, গা গোলাচ্ছে আমার। ব্যাপারটা এপিক থেকে এপিউক হয়ে গেছে আমাদের জন্য। আমি পিউক করিনি, তবে না এটা কিন্তু একটা সাজেশন, আপনাদের মধ্যে যদি কেউ আসেন, নো ডাউট এই জায়গাটা ইজ দুর্দান্ত, ভীষণ ভালো, একদম মানে অথেন্টিক যদি খেতে হয় আর কি। হ্যাঁ, কিন্তু এই অথেন্টিক করতে গিয়ে এক গাদা ঘি দেবে, সেই ঘিটা অত ঘি খাবেন না, আমাদের পেটে ঘি সহ্য হয় না, সত্যি কথা বলতে অত ঘিটা একটু বেশি হয়ে গেছে। এরপর আমাদের আর 2 পা হাঁটারও ক্ষমতা ছিল না।
তাই সেই দিন চিত্তরগড় যাওয়াটা ক্যান্সেল করতেই হলো। এত বড় পেট আর চোখে ঘুম নিয়ে গাড়ি চালানো অসম্ভব। তাই হোটেল বুকিং আরেকটা দিন এক্সটেন্ড করে দুপুরবেলাটা হোটেলে একটু রেস্ট নিলাম। বিকেল হতে লেকের ধারে গিয়ে একটু সময় কাটালাম, আর রাত্রির বেলায় ডিনার করার আগে একটু শপিং করলাম, যেটা আগের দিন মিস হয়ে গেছিল। পছন্দ হলে নাও না। পছন্দ হচ্ছে। রাত্রিরের খাবারের জন্য আমরা উদয়পুরের অসংখ্য রুফটপ রেস্টুরেন্টগুলোর মধ্যে যেখানে একটু ননভেজ পাওয়া যায় একটা খুঁজে বার করলাম। সেখানে চিলি চিকেন পেলাম ঠিকই, কিন্তু ওপর দিয়ে ধনেপাতা দেওয়া ছিল। সেই খাবার আপনাদের না দেখালেই ভালো। কিন্তু খাবারের টেস্টের দিকে না তাকিয়ে আমরা অপেক্ষায় ছিলাম, চিত্তরগড় যাওয়ার অপেক্ষায়, সেখানকার গল্প জানার চেষ্টায়। সকাল হতেই আমাদের ব্যাগ গোছানো শুরু। এতদিনে এত জায়গায় ঘুরেছি, ব্যাগ গোছানো আমাদের কাছে আর কাজের পর্যায়ে পড়ে না। ঠিক 10 মিনিট লাগে আমাদের এই কাজটা সারতে। তাই রুমে আর বেশি সময় না কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম হাইওয়ের রাস্তায়। সানগ্লাস পরেছিস? না, সানগ্লাস ফরগট। সানগ্লাসটা কৌটোর মধ্যে রাখার জন্য এনেছিস? না। ভারতবর্ষে যদি রোড মেনটেন্যান্সের জন্য কাউকে অ্যাওয়ার্ড দেওয়া যায়, তাহলে সেটা দিতে হয় রাজস্থানকে। কি হয়েছে? রাস্তার উপর I-95। না, সত্যি রাস্তাটা দারুণ। রাস্তাগুলো এত ভালো যে আমরা আমেরিকার রাস্তার সাথে তুলনা করে ফেলছিলাম। এটা হচ্ছে NH27। আর আমি লেন ড্রাইভিং করছি। ভেরি গুড। আশেপাশে কোনো গাড়ি নেই। এটা স্ট্রেট চলে গেছে চিত্তরগড়, 95 কিলোমিটার। আসলে আমেরিকায় আমরা এত লম্বা লম্বা রোড ট্রিপ করেছি, সেই স্মৃতি চোখের সামনে এখনও ভাসে। এত সুন্দর জায়গা দেখেছি যা মনে থাকবে চিরকাল। কিন্তু ওখানে যা পেতাম না সেটা হলো এই জিনিসটা। চাটা ভালো না? দারুণ, একদম কড়ক। আমি নর্মালি খুব একটা দুধ চা পছন্দ করি না, আমার ভালো লাগে র চা। কিন্তু এইখানে যেই চাটা পেলাম, ঠিক যতটা কড়া হওয়া দরকার ততটাই কড়া, ঠিক যতটা চিনি দরকার ততটাই চিনি। ইন শর্ট, এই যে চা খেলাম, এই চায়ের টেস্ট আমি আর গোটা রোড ট্রিপে পেলাম না। কিন্তু দুঃখের বিষয় হলো জায়গাটার নাম বলতে পারবো না। জায়গাটার পরিচয় একটাই, হাইওয়ের পাশে একটি ধাবা। কিছু জিনিস থাকে যেগুলো ভালো লেগে গেলেও কোনো পরিচয় পায় না, শুধু টেস্ট মনে থাকলেও কে বানিয়েছিল সেটার মনে পড়ে না। আমরা চিত্তরগড় শহর ঢুকে গেছি, আর এখন দেখাচ্ছে ঠিক 15 মিনিটের মধ্যে আমরা চিত্তরগড় ফোর্টে ঢুকবো। উদয়পুর থেকে শুরু হয়েছে। উই হ্যাভ নোটিসড কোনো ট্রাফিক সিগন্যাল, কোনো ক্রসিংয়ে কোনো ট্রাফিক সিগন্যাল নেই, কোনো ট্রাফিক পুলিশ নেই। সব আপনা দেখো, নিজের মতন করে সবাই চালাচ্ছে। ওই যে ফোর্ট আর দেখা ওই যাচ্ছে। দূরে আমি জানি, আমি শিওর যে ক্যামেরায় ধরা পড়ছে না, কিন্তু দূরে আরাভাল্লি হিলসের ওপরে ফোর্টটা দেখা যাচ্ছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। যাক, চলুন আমরা ওদিকেই এগোচ্ছি। এখন তো তাও খালি রাস্তা দেখছেন, এরপর কি হবে সেটা দেখতেই পাবো। আসলে এরপরেই আমাদের যাত্রায় একের পর এক বাধা আসতে শুরু হলো, যেখানে একটি অপ্রস্তুত পরিস্থিতি আরেকটি পরিস্থিতি তৈরি করলো, আর তখনই গন্ডগোলগুলো শুরু হতে লাগলো। কিভাবে, দেখতে থাকুন। ফোর্টে ঢোকার আগে 3 কিলোমিটার থেকে জ্যাম। আমরা কোনোভাবেই ফোর্টের দিকে রাস্তাতে পর্যন্ত ঢুকতে পারছি না, মানে দিস ইজ ইনসেন জ্যাম। আর প্রবলেম হচ্ছে ফোর্টটা এত বড় যে গাড়িটাকে বাইরে রেখে আমরা হেঁটে যাব বা অন্য কোনোভাবে যাব সেটাও উপায় নেই, কারণ গাড়িতে করেই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ঘুরতে হবে ফোর্টের ভেতর। খুব সাংঘাতিক বাজে অবস্থা। এই যে আমাদেরকে এইখান থেকে ঘুরে ওই লেনে যেতে হবে, আমাদের পিছন দিকে ফোর্ট।
তো এখানে দেখুন মোটামুটি 3 কিলোমিটার দূর থেকে এরকম জ্যাম। আমরা এখন যাচ্ছি এই জ্যামের জাস্ট পিছনে, যেখানে শেষ হয়েছে এটা, সেটাতে লাগতে। কতক্ষণে ঢুকতে পারবো নো আইডিয়া। এই যে এত লম্বা ট্রাফিকটা দেখছেন, সেটা হওয়াটা কোনো বড় ব্যাপার না। ছুটির দিন মানুষে এত বড় একটি অ্যাট্রাকশন দেখতে আসবেই। আমরা সাধারণত ছুটির দিনগুলোই মুখিয়ে থাকি, কিন্তু এই যে পরিস্থিতিটা তৈরি হলো সেটার মূল কারণ হলো এই শহরে কোনো ট্রাফিক ম্যানেজমেন্ট না থাকা। তার সাথে যোগ হয় আমাদের নিজেদের বোকামো, কোনো ট্রাফিক লাইন মেনটেন না করা। সবাই চায় আগে যেতে, এতে যে আলটিমেটলি কেউই এগোতে পারে না সেটা বোঝার মতন ক্ষমতা নেই আমাদের। পরিণাম কি? স্ট্যান্ড স্টিল ট্রাফিক। সব কটা গাড়ি একেবারে দাঁড়িয়ে গেছে, এগোনো বা পেছনোর কোনো গল্পই নেই। তাই এই পরিস্থিতি আরেকটা নতুন পরিস্থিতি তৈরি করলো আমাদের জন্য। এই ট্রাফিক আমাদের বাধ্য করলো একটা গাড়ি থাকার সত্ত্বেও আলাদা করে একটি স্কুটি ভাড়া করতে। কি হলো, গাড়ি রেখে স্কুটি কেন? জুগাড়। প্রচন্ড জ্যাম, এটা ছাড়া যাওয়া যাবে না। তো এই স্কুটিটা এনারা দিল, আমাদের গাড়িটা ফেসে গেছিলো মাঝ রাস্তাতে। তো এটা 700 টাকাতে পেলাম। এটা নিয়ে উপরে উঠতে হবে, ওটা দেখে তারপর নামবো। লেটস সি কি আছে কপালে। চলো। একমাত্র টু হুইলারই পারতো এই ট্রাফিকটা কাটিয়ে এগোতে। গাড়ি নিয়ে আমাদের গন্তব্য অবধি পৌঁছাতে আরও 2 থেকে 3 ঘন্টা এক্সট্রা লেগে যেত। স্কুটিটাকে নিয়ে এমন এমন গলি দিয়ে পেরোতে হলো যেখানে গাড়ি নিয়ে যাওয়া অসম্ভব ছিল। ব্রেকের অবস্থা মোটামুটি। ধরবে তো? এবং তাড়াহুড়োর মধ্যেই আমাদের সাথে এই কাণ্ডটা ঘটল। ঠিক আছে ঠিক আছে। অত তুই ওর স্পিডে যাস না। इसको बचा दे। কপাল আমাদের ভালো না খারাপ তখন বোঝার ঊর্ধ্বে। আসলে দুটোই একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। খারাপ কারণ এমন এক পরিস্থিতি তৈরি হলো যে অঘটন ঘটে গেল। আবার আরেক দিক দিয়ে ভালো কারণ অঘটন ঘটার সত্ত্বেও আমরা ঠিক ছিলাম, তেমন কিছু হয়নি আমাদের। একই যাত্রায় 2 রকমের অনুভূতি। জানি না এই যাত্রা আমাদের আর কি শেখাবে, আর কত পাঠ পড়াবে। হ্যাঁ, আপনারা বলতেই পারেন যে অ্যাটলিস্ট আমাদের হেলমেট পরা উচিত ছিল, কিন্তু পাবো কোথা থেকে? যেখান থেকে স্কুটি নিয়েছিলাম তার কাছে ছিল না। আর এই পরিস্থিতি আসবে সেটা কে আর জানতো। বাকি পথটা আমরা সাবধানে পাহাড়ের উপর উঠলাম। তবে মজার ব্যাপার কি জানেন, আমাদের এই যাত্রা যেমন ছিল বাধা আর বিপত্তি দিয়ে ঘেরা, এই দুর্গের এবং এই শহরের গল্পটাও ঠিক তেমনই। চিত্তরগড়কেও তার অস্তিত্বের প্রতিটি ধাপে বাধার সম্মুখীন হতে হয়েছে। যদি খেয়াল করেন, আমরা যবে থেকে রাজস্থানের গল্প আপনাদের সামনে একের পর এক আনছি, সময়তে পিছিয়েই চলেছি। জয়পুরের গল্প বলার সময় পিছিয়ে গেছিলাম 1727 সালে। উদয়পুরের গল্প বলতে গিয়ে পেছোতে হলো 1553 সালে। আর এবার এলাম চিত্তরগড়ের গল্প নিয়ে, যার জন্য 1553 থেকে আরও 250 বছর পেছোতে হবে, যবে থেকে চিত্তরগড়ে এক রকমের আগুন জ্বলে চলেছে, আত্মসম্মানের আগুন। শুধু একবার দুবার নয়, এই জায়গায় 3বার এমন কিছু ঘটনা ঘটেছে যে এই দুর্গ ক্ষতবিক্ষত অবস্থাতেও গল্পগুলো আমাদের বলার জন্য উদ্গ্রীব হয়ে আছে। এই কেল্লা হলো হাজার হাজার বীরের শেষ নিঃশ্বাসের সাক্ষী, আর রাজপুত জাতির অস্মিতা ও আত্মমর্যাদার এক অমর প্রতীক। রাজাদের গল্পে সুখ, বিলাসিতা আর ভোগের ওপরও যদি কিছু থাকে, একমাত্র এই পরিত্যক্ত দেয়ালগুলো এদের নীরবতার মধ্যেও আমাদের সেই গল্প বলতে পারে। যারা আমাদের আগের গল্পটা শেষ অবধি দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে মেওয়ারের ভৌগোলিক অবস্থান ছিল খুবই গুরুত্বপূর্ণ।
এখানে মিশেছিল বড় বড় বাণিজ্য পথ। তাই দিল্লির তৎকালীন শাসকরা সব সময়ই চেয়েছিলেন এই ভূখণ্ডকে নিজেদের দখলে রাখতে। এটাই ছিল মেওয়ারের ওপর বারবার আক্রমণের মূল উৎস, যা চিত্তরগড়ের জন্য এক নির্মম নিয়তি হয়ে দাঁড়িয়েছিল। এই দুর্গের গল্প বিস্তারে জানতে গেলে পিছিয়ে যেতে হয় 1303 সালে, যখন চিত্তরগড়ে আক্রমণ করে সেই সময়কার দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি। কথিত আছে আলাউদ্দিন খিলজির নজর শুধু এই মাটির ওপর ছিল না, তা ছিল তখনকার রানী পদ্মিনীর সৌন্দর্যের ওপরেও। কিন্তু খিলজি তখন রাজপুতদের অভিমান জানতো না যে রাজপুতদের আত্মসম্মান খিলজির বিশাল সেনাবাহিনীর সামনে পাহাড় হয়ে দাঁড়াবে। রাজা রাওয়াল রতন সিং এবং তার রাজপুত যোদ্ধারা তাদের শেষ নিঃশ্বাস অবধি চেষ্টা করল, কিন্তু শত্রুপক্ষের তুলনায় তারা সংখ্যায় ছিল অতি সামান্য। তখন রানী পদ্মিনী নিজের আত্মসম্মান বজায় রাখার জন্যে হাজার হাজার রাজপুত মহিলাদের সাথে এক বিশাল আগুন কুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন। খিলজির দম্ভকে চূর চূর করার জন্য রানী পদ্মিনীর শেষ আঘাত। খিলজি যখন কেল্লার দেওয়াল ভেদ করে ভেতরে এলো, পড়েছিল শুধুই ছাই। রাজপুতরা যুদ্ধে হেরে গেলেও রানী পদ্মিনীর জন্য এটা ছিল নৈতিক জয়, মর্যাদার জয়, যেটাকে তখনকার সময় বলা হতো জওহার। স্বাধীনতার জন্য, নিজের আত্মসম্মানের জন্য আগুনকে বরণ করে নেওয়া, এবং এটাই চিত্তরগড়ের প্রথম রক্তে লেখা অধ্যায় ছিল। তবে এতেই শেষ নয়। এই কেল্লার সহনশীলতার পর্ব তো সবে শুরু হলো। দ্বিতীয়বারের গল্পটা আরও বেশি মর্মস্পর্শী। সাল ছিল 1535। কেল্লায় আক্রমণ করেছিল তখনকার গুজরাতের সুলতান বাহাদুর শাহ। মেওয়ারের রাজা মহারানা সাঙ্গা তখন জীবিত ছিলেন না। কেল্লার রক্ষায় ছিলেন তার রানী কর্ণাবতী। রানীকে তাই একাই সম্মুখীন হতে হলো বাহাদুর শাহের মতন শত্রুকে। তিনি বুঝতে পেরেছিলেন যে শুধু সৈন্য বল দিয়ে বাহাদুর শাহের বিশাল কামানকে ঠেকানো অসম্ভব। ঠিক সেই সংশয়ের মুহূর্তে রানী কর্ণাবতী এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নিলেন। তিনি মুঘল সম্রাট হুমায়ুনকে রাখি পাঠিয়ে তাকে ভাই হিসেবে সাহায্যর আহ্বান জানালেন। ভারতের ইতিহাসের পাতায় ভ্রাতৃস্নেহ ও সম্পর্কের এমন বিরল নজির হয়তো এর আগে কখনো দেখা যায়নি। হুমায়ুনও সেই রাখির মর্যাদা রাখতে রাজপুতদের সাথে পুরনো শত্রুতা ভুলে গিয়ে তার সেনাবাহিনীর সঙ্গে দ্রুত রওনা হন মেওয়ারের উদ্দেশ্যে। কিন্তু নিয়তি ছিল নির্মম। হুমায়ুনের আসতে অনেকটা দেরি হয়ে যায়। রানী কর্ণাবতী হুমায়ুনের আশায় পথ চেয়ে অপেক্ষা করেছেন শেষ পর্যন্ত। কিন্তু আশার আলো যখন ক্ষীণ হয়ে এলো, 8ই মার্চ 1535 তিনি বেছে নিলেন রানী পদ্মিনীর দেখানো পথটি। 13,000 রাজপুত নারীদের সঙ্গে আগুনের জওহার কুণ্ডে তিনি ঝাঁপ দেন। এই জওহার শুধুমাত্র আত্মসম্মান বাঁচানোর এক প্রচেষ্টাই নয়, এটা ছিল যোদ্ধাদের মনের বাকি সব বাঁধন ছিন্ন করার একটা নির্মম পদক্ষেপ, যার পরে রাজপুত বীররা কেসারিয়া পাগড়ি পরে শেষ রক্তবিন্দু দিয়ে যুদ্ধ করে বলিদানের পথ বেছে নেন। আরেকদিকে হুমায়ুন কিন্তু তার সেনাবাহিনী নিয়ে পৌঁছেছিলেন, কিন্তু শেষমেশ কেল্লায় এসে পেয়েছিলেন তার রাজপুত বোনেদের শুধু ছাই আর ভস্য। বাহাদুর শাহকে পরাজিত করলেও তার বোনকে বাঁচাতে পারলেন না। এই গ্লানি ওনার মধ্যে রয়ে যায় আজীবন। শৌর্যম দক্ষম যুদ্ধে বলিদান পরম ধর্ম। আজকের দিনে এটা আমাদের ইন্ডিয়ান আর্মির প্যারাশুট রেজিমেন্টের আদর্শবাণী। এর ইংরেজিতে অনুবাদ হলো স্যাক্রিফাইস ইজ দ্য হাইয়েস্ট ডিউটি। সেই দিন জানলাম এর সূত্রপাত এরকমই ইতিহাসের উদাহরণ থেকে। যেমন মহিলাদের বলিদানকে জওহারের নাম দেওয়া হয়েছে, পুরুষদের কেসারিয়া পাগড়ি পরে যুদ্ধক্ষেত্রে বলিদানের নাম ছিল সাকা। এবার আসি তৃতীয় অধ্যায়তে।
যার গল্প কিছুটা আমরা আগের পর্বতে বলেছিলাম উদয়পুর স্থাপত্যের গল্প বলার সময়। সাল ছিল 1567, যখন কেল্লা ঘেরাও করেন আকবর মেওয়ার রাজ্যের আধিপত্য পাওয়ার চেষ্টায়। তখনকার রাজা মহারানা উদয় সিং মন্ত্রীদের পরামর্শে কেল্লার দায়িত্ব দুই বীর যোদ্ধা জয়মাল আর পাট্টার উপর ছেড়ে দিয়ে পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন। রাজ পরিবার কেল্লা পরিত্যক্ত করায় এখানে ছিল না কোনো রাজা বা রানী। মেওয়ারের রাজপ্রশাসনে এবার এক নতুন চিন্তাধারার প্রতিফলন ঘটল। পূর্বপুরুষদের মতো জহার বা সাকার মাধ্যমে শেষ হয়ে যাওয়ার বদলে তারা মেওয়ারের আদর্শকে বাঁচিয়ে রাখার নতুন কৌশল নিলেন। রাজ পরিবারের এই সিদ্ধান্তই মেওয়ারের ভাগ্যরেখাকে চিরকালের জন্য পাল্টে দিল। চিত্তরগড়ের ধ্বংসস্তূপ থেকে সরিয়ে নিয়ে গেল উদয়পুরের উজ্জ্বল ভবিষ্যতের দিকে। সেই গল্পই বলেছি আমাদের আগের পর্বে। তা বলে কি ভাবছেন, জহারের পুনরাবৃত্তি কি আর ঘটেনি? ঘটেছে। এই কেল্লার ইতিহাসে শেষবারের মতন ঘটেছে 1568 সালে। তখন কেল্লার দ্বার রক্ষা করে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন রয়ে যাওয়া রাজপুত বীর যোদ্ধারা, এবং তাদের ঘরের রাজপুত মহিলারা চিত্তরগড়কে দিয়েছিল তার তৃতীয় এবং শেষ জহার। আকবর যুদ্ধ জয় করে যখন কেল্লায় ঢুকলেন, তিনি পেয়েছিলেন শুধু একটি ধ্বংসস্তূপ। রাজপুতদের এই জিদ আর বীরত্ব আকবরকে গোড়া থেকে নাড়িয়ে দিয়েছিল। আজ এই দুর্গের দেওয়াল ক্ষতবিক্ষত, কিন্তু এই ক্ষতগুলো এই জায়গার বীরত্বের অলংকার। আকবর, খিলজি বা বাহাদুর শাহ, তারা শুধুমাত্র গায়ের জোরে যুদ্ধ জিততে পারে, কিন্তু তাদের বারবার চিত্তরগড়ের মনের জোরের সামনে হার মানতে হয়েছে। চিত্তরগড়ের এই ইতিহাস প্রমাণ করে যে সুনিয়োজিত পরিকল্পনা হয়তো কখনো ভেস্তে যেতে পারে, কিন্তু মানুষের দৃঢ় ইচ্ছাশক্তি হয়তো আজীবন অমর হয়ে রয়ে যায়, যা পরবর্তী প্রজন্মের কাছে হয়ে ওঠে এক মৃত্যুঞ্জয়ী উদাহরণ। আজকের এই ক্ষতবিক্ষত অবস্থায় কেল্লাটি চোখে দেখতে হয়তো অপূর্ণ মনে হতে পারে। অনেকেই হয়তো উদয়পুর বা জয়পুরের মতো চাকচমক বা পরিকল্পনার অভাব খুঁজে পাবেন, কিন্তু যিনি এই দেওয়ালের প্রত্যেকটি ফাটলের মধ্যে দিয়ে তাকাবেন, তিনি বুঝবেন এই ভাঙাচোরা অবস্থাই আসলে এই জায়গার সবচেয়ে বড় পূর্ণতা। কারণ এই ধ্বংসস্তূপই বহন করছে সেই অনমনীয় বীরত্ব আর স্বাভিমানের নিখুঁত ছাপ। আমরা চিত্তরগড় এসেছিলাম একটি ভাঙাচোরা কেল্লা দেখতে, কিন্তু এখান থেকে এত কিছু জানবো ভাবিনি। আপনাদের সাথে আমাদের দেখা হবে আবার পরের গল্পে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে সেফ, গুড বাই।